হ্যালো। সো এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ইটস কন্ট্রোল কোর্সের মিড সিলেবাসের আজকে একটা রিভিউ ক্লাস বলতে পারো রেকর্ডেড যেটা নিচ্ছি। সো আমি জাস্ট প্রতিটা স্লাইড একটু বলে যাব কি কি আমরা পড়ছিলাম। সো ফার্স্ট অফ অল আমাদের যে লেকচার 1 ছিল সেটা আমরা পার্ট 1 পার্ট 2 করে পড়েছি। সো পার্ট 1-এ বেসিক্যালি ছিল আমার বিওডির কিছু বেসিক্স, যেটা আই হ্যাভ অলরেডি said a lot of things about this বিওডি, যেটা একটা অনলাইন ক্লাসও নেওয়া হয়েছিল এবং ক্লাসেও অনেক বলছি, বাট স্টিল আই থিঙ্ক মেনি অফ ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট বিওডি বেসিক্স, যেটা আমি লাস্ট পর্যন্ত বুঝলাম। অনেকে অনেক সুন্দরভাবে কুইজে করছো, এমনকি আমার সলিউশনের বাইরেও ডিফারেন্টভাবে করছো, উইচ ওয়াজ ভেরি অ্যাপ্রিসিয়েটিং। আর হচ্ছে গিয়ে অনেকে ভালোই করছো, বাট আমার মনে হয় এখনো বিওডি নিয়ে অনেকের কোয়েশ্চেন আছে। সো আই থিঙ্ক মিডের পরে তোমরা যদি বলো আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে বিওডি নিয়ে অনেক কিছু বলতে পারবো আর কি, ওটা সমস্যা নেই। বাট অ্যাজ দ্য প্রিরিকুইসাইট এই কোর্সের এই টপিকটা কিন্তু আগে থেকে পড়ার কথা ছিল। আমাদের ইকোলজি কোর্স, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কোর্সের এনভায়রনমেন্টও পড়ানো হয়েছে, তোমার 2 এর এনভায়রনমেন্টাল সেশনাল ল্যাবেও হয়েছে, অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ে হয়েছে। বাট স্টিল এখানেও আমাদের মেইন কিছু পার্ট আছে, যেমন এখানে আমার বিওডি রিমেইনিং এর একটা ইকুয়েশন আছে, যে বিওডি কতটুকু রিমেইন করতেছে সেটার ইকুয়েশনটা কখনো দেয়া থাকবে না, এটা জানতে হবে। এবং এখানে একটা আছে যে কতটুকু বিওডি আমার কনজিউম হয়েছে, সেটার ইকুয়েশনও কখনো দেয়া থাকবে না। এই দুইটা তোমরা অনলাইন ক্লাসটা দরকার হলে আবার দেখে নিতে পারো, যেটা আমি আপলোড করে রাখছিলাম এন্ড বলছিলাম যে তোমাদেরকে ডাউনলোড করে নিতে। তোমরা জানি না ডাউনলোড করে রাখছিলা কিনা, আমি ওটা পরে ডিলিট করে দিছিলাম। সো যাদের কাছে আছে তোমরা বাকিদেরকে দিয়ে দিও, ওই অনলাইন ক্লাসে এগুলো নিয়ে পুরো ডিটেইলস বলা হয়েছে। ওকে, আর এইগুলা কিন্তু অবশ্যই জানতে হবে, অ্যান্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই ভিডিও বেসিক্সটা। অ্যান্ড এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। ডিজলভড অক্সিজেন কেন ম্যাটার করে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেক কিছু বলা হয়েছে। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে যাচ্ছি, হ্যাঁ, আর যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো কিন্তু স্কিপ করে যাচ্ছি। ওকে, আচ্ছা। Sink and sources important, you have to know যে in which ways the dissolved oxygen is increasing and in which ways they are decreasing, and this too, deoxygenation and reoxygenation. And এখানে একটা কথা আছে যে অক্সিজেন লেভেল ড্রপস বিলো 4 to 5 মিলিগ্রাম, তাহলে হচ্ছে ফিশ অ্যান্ড আদার ম্যাক্রো ইনভার্টিব্রেটস, মানে হচ্ছে ফিশ পপুলেশন হচ্ছে তোমার ডিমিনিশড হবে আর কি, কমে যাবে। বাট আমাদের ইসিআরে কিন্তু আছে 5 মিলিগ্রাম, হ্যাঁ, 5 মিলিগ্রাম পার লিটার। আমরা এটা ফলো করব, আমার স্লাইডে আছে 4 to 5, বাট আমরা স্ট্যান্ডার্ডটা ফলো করব যে 5 মিলিগ্রামের কম থাকলে, বা 5 মিলিগ্রাম হচ্ছে থ্রেশহোল্ড, 5 মিলিগ্রামের কম থাকলে ডিজলভড অক্সিজেন সেটা হচ্ছে একটা ক্রিটিক্যাল স্টেজে চলে গেছে, হ্যাঁ, 4 to 5 না 5। ওকে, আচ্ছা। অ্যান্ড এটা সবাই ভুল করছো যে এটা হচ্ছে আমার রিঅক্সিজেনেশন রেটটা, আর এই কেডিটা হচ্ছে রিঅক্সিজেনেশন কনস্ট্যান্ট। অ্যান্ড কেডিকে অনেক সময় K1ও লেখা হয়, কেডিকে অলওয়েজ আমরা K1 লিখি, আর কে আর যেটা সেটাকে আমরা কিন্তু K2 লিখি। কুইজে এটা অনেকে ভুল করছো, মুখস্থ করে গেছিল আর কি, বুঝতে পারো নাই। সো রিয়াকশন ডিঅক্সিজেনেশন রেট বললে আমরা এই আরডিটা ইউজ করব, আর রেট কনস্ট্যান্ট বললে আমরা কেডি ইউজ করব। যেমন কোয়েশ্চেনে আমি কুইজের একটা কোয়েশ্চেনের রেট অফ ডিঅক্সিজেনেশন বলে দিছিলাম, তার মানে আমি কিন্তু আর ডিটা চাইছি, হ্যাঁ। আর আরেকটা কোয়েশ্চেন আমি বলছিলাম যে রিঅক্সিজেনেশন রেট কনস্ট্যান্ট, তার মানে কিন্তু আমি K8টা বা K2 যেটা সেটা চাইছিলাম। ওকে, তাহলে এখান থেকে আমার এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা আমি কিন্তু দিয়ে দিব না। এই পেজে আসলে বেসিক্যালি যা যা ইকুয়েশন আছে আমি এই দুইটা দিয়ে দিব না, আমি ক্লাসেও বলে দিছি। সো আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউ যে এগুলা কেন দিবেন না হ্যান তেন, তো এইগুলা আমি দিব না। বাট দিস ওয়ান উইল বি গিভেন, দিস ডিওস্যাট ইকুয়েশন উইল বি গিভেন। অ্যান্ড এটাও কুইজে অনেকে ভুল করছো যে ডিজলভড অক্সিজেন যেটা স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেন, এখানে টিটা কখনোই টি মিক্স হবে না, এটা হবে হচ্ছে রিভারের ইনিশিয়াল যে টেম্পারেচারটা ছিল বা একটা ওয়াটার বডির ইনিশিয়াল টেম্পারেচার যেটা, সেই টিটা হচ্ছে এই টি। ওকে,
স্টিল কিন্তু তোমরা ক্লাসে এগুলো এটা বলার পরে তোমরা ভুল করছো। বাট ডিও স্যাটটা কিন্তু একদমই ভুল করা যাবে না, এটা ভুল হলে বাকি অনেক কিছু ভুল হবে। সো সবসময় মনে রাখবা স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেনের এই ইকুয়েশনটা দেয়া থাকবে, ঠিক আছে? এতক্ষণ যা যা বললাম এর মধ্যে শুধু এই ইকুয়েশনটাই দেয়া থাকবে। অ্যান্ড হচ্ছে গিয়ে এই টিটা কখনোই টি মিক্স হবে না, দিস উইল বি দ্য টেম্পারেচার অফ দ্য river or the water body concerned. And this equation is also very important and this will not be given. And this sag curve তোমাদের তাকতেই হবে। একটা আছে ডে ভার্সেস ডিও কনস্ট্যান্ট, ডিওটা তো আমরা কিভাবে বের করতে হয় আমরা ক্লাসে দেখছি, এইটা ইম্পর্টেন্ট। টেম্পারেচারের কারণে কিভাবে ডিজলভড অক্সিজেন ভ্যারি করে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। And we have also learned some other things related to temperature and DO sag curve in the thermal pollution slide. Okay, so moving on, limitations লাগবে না। এই যে এখানের মধ্যে আমার এই ইকুয়েশনটা দিয়ে দেওয়া হবে, হ্যাঁ? এটা হচ্ছে K1 K2 K2 K1 K2 1 2 1 1 2 2, ওকে, মানে এটা দেয়া থাকবে আর কি। তাও তোমরা একটু দেখে রাখতে পারো, অনেকে দেখছি যে মুখস্থ করে রাখে, বাট দেয়া থাকবে, এটা দেয়া থাকবে। অ্যান্ড এটা দেয়া থাকবে, এই টিসিটা দেয়া থাকবে, এইটা দেয়া থাকবে না। দিস ক্রিটিক্যাল পয়েন্টের যে ডেফিসিটটা মানে ম্যাক্সিমাম কত কমবে সেই ডেফিসিটটা এটা দেয়া থাকবে না, দিস উইল নট বি গিভেন, বাট দিস টিসি and this deficit at any time, this equation will be given, তার মানে এটা and এটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে না, ঠিক আছে? আচ্ছা, and critical পয়েন্টটা কেন জানা জরুরি, এটা আমি অলরেডি ক্লাসে বলছি, তোমরাই অ্যান্সার দিছো, যারা পারছিলা তারা কয়েকজন অ্যান্সার দিছিলা। অ্যান্ড এই ম্যাথটাও খুব ইম্পর্ট্যান্ট। বড় ম্যাথের মধ্যে দুইটাই ম্যাথ আছে, একটা হচ্ছে দিস ওয়ান অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য নয়েজ পলিউশন ব্যারিয়ার অ্যাটেনুয়েশন ম্যাথ। সো এই দুইটা ম্যাথের মধ্যে যে কোনো একটা ম্যাথ ফুললি থাকবে, হ্যাঁ, ইদার এটা থাকবে অর আমার নয়েজ পলিউশনের যে ব্যারিয়ার অ্যাটেনুয়েশনের ম্যাথটা যেটা আমরা করছিলাম সেটা থাকবে, যেটা আমাকে ID1 প্রাপ্তি সুন্দর করে করে পাঠাইছে। আমি বলছিলাম যে কেউ একজন জিনিসটা পাঠায় আমার কাছ থেকে একটু চেক করায় নিও পুরো প্রসিজিওরটা ঠিক আছে নাকি। তো ঠিক আছে ওটা। সো ইদার দিস ওয়ান উইল বি দ্য ব্রড কোয়েশ্চেন, দ্য যেটা বললাম যে একটা বড় ম্যাথ থাকবে, ইট উইল বি অফ 30 মার্কস, এটা ইদার হবে এটা, না হলে হবে হচ্ছে তোমার দিস ওয়ান, ওকে। অ্যান্ড এখানে যেই জিনিসগুলো ভুল করো তোমরা, কিছু না পারলেও আমি বলে রাখছি ভাই, কিছু যদি না পারো টি মিক্সের এই মিক্স কন্ডিশনের প্যারামিটার্সগুলো তোমরা বের করে রাখো। অ্যান্ড এখানে BOD5 মিক্সের যে ইকুয়েশনটা আছে এখানে কিন্তু আমরা অলওয়েজ কে ইউজ করব 20°C, মানে K1 which is the deoxygenation rate constant। আর এখানে BOD5 মিক্সটা তো আমরা মিক্স কন্ডিশন থেকে পাবো, আর এই টিটা অলওয়েজ 5 days হবে। হ্যাঁ, এটা আমি ক্লাসে অলরেডি বলে দিছি, এগুলো হাতে কলমে না করলে তোমরা পারবা না। এই জন্যই বলছি যে নিজেরা যদি অ্যাসাইনমেন্টের ম্যাথটা নিজেরা করে থাকো, গ্রাফে প্লট করে থাকো, তোমরা পারবা পরীক্ষায়, না হলে কিন্তু পারবা না। আচ্ছা, এই কোয়েশনটা তো দেয়া থাকবে, এটা দেয়া থাকবে না। এখান থেকে ডিফারেন্টভাবে কোয়েশ্চেন আসতে পারে, যেমন ধরো যে আমি বললাম যদি এটা দিয়ে থাকি তাহলে এরকম কোয়েশ্চেন করতে পারি যে তোমার 2 দিন পরে তোমার ডিজলভ অক্সিজেন কত, বা 7 দিন পরে ডিজলভ অক্সিজেন কত, কবে ক্রিটিক্যাল পয়েন্টটা আসতে পারে, ম্যাক্সিমাম কত ডিজলভ অক্সিজেন হয়ে যেতে পারে, হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন থাকবে। ওকে, অ্যান্ড স্যাক কার্ভ তো আমরা একটা দেখছি যে এক্স ভার্সেস ডিজলভড অক্সিজেন, যে ডিস্টেন্স ভার্সেস ডিজলভড অক্সিজেন কিভাবে আঁকে, টাইম ভার্সেস ডিজলভড অক্সিজেনও হইতে পারে, যে কোনোভাবে তুমি এটা করতে পারো, হ্যাঁ, ইট ডিপেন্ডস অন ইউ।
এই যে টাইম ভার্সেস এর একটা আছে যে এই সাইডে টাইম, এই সাইডে ডিজলভড অক্সিজেন কন্টেন্ট। তুমি যদি ডিও স্যাক কার্ভটা নিজে বুঝো, ক্লাসে বুঝে থাকো এবং নিজে করে থাকো, আমি বারবার বলছি যে এটা যদি নিজের হাতে না করো কখনোই বুঝবা না, বুঝছো? ক্লাসে আমি মোটামুটি যতটুকু করার ডিজলভ মিন পর্যন্ত করছি, কিন্তু ক্লাসে তো এত বড় প্লটিং ওরকম সময়ও নাই, তোমরা গ্রাফও আনবা না ঠিক মতো। এর জন্য আমি অ্যাসাইনমেন্টটা দিছি। আমি এখনো অ্যাসাইনমেন্ট চেক করি নাই, আমি জানি না তোমরা নিজেরা করছো কিনা, বাট যারা করো নাই শিওর ধরা খাবা পরীক্ষায় যদি এটা দেই, ফাইনালে দেই বা মিডে দেই, যেটাই বলো। বাট এই দুইটা কোয়েশ্চেনের কিন্তু দেয়া হয়েছে, ইদার হচ্ছে তোমার ডিও স্যাক কার্ভটা দেয়া হয়েছে না, আর হচ্ছে নয়েজ পলিউশনটা দেয়া হয়েছে। এখন কোনো একটা লং আকারে দেয়া হয়েছে আর কোনো একটা শর্ট আকারে দেয়া হয়েছে। হুম, সো এটা ডিপেন্ড করে। ধরো যে এই ম্যাথের কিছু কিছু পার্ট আমি দিছি, সবগুলা দেই নাই, ধরো স্যাক্কার আঁকতে দেই নাই, জাস্ট হচ্ছে তোমার এই পর্যন্ত করতে দিছি, বা শুধু স্যাক্কার আঁকতে দিছি, উপরের গুলা করতে দেই নাই, উপরের এই পার্টস করতে দেই নাই। আর নয়েজ পলিউশনে ধরো যে আহ, আমি বললাম শুধু এই এই স্টেপ এই স্টেপ এই স্টেপ করতে দিছি, এটা করতে দেই নাই, বা এই স্টেপ করতে দিছি এই স্টেপ করতে দিছি, বাকিগুলা করতে দেই নাই। হ্যাঁ, সো ডিও স্যাক কার্ভ আর নয়েজ পলিউশনের ম্যাথটা দুইটাই ইম্পর্ট্যান্ট, বাট যে কোনো একটা লং আকারে আছে আর একটা হচ্ছে শর্ট আকারে আছে, কারণ দুইটা বড় দিলে তো ইম্পসিবল শেষ করা। আর এখানে একটা এক্সট্রা ম্যাথ দিছিলাম, ওটা দেখার দরকার নেই। So these were the things, and in the part 2 আমাদের ইউট্রোফিকেশন অ্যান্ড লেকের যে ম্যাথটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা 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 খুব ইম্পর্ট্যান্ট, এটা আমি ক্লাসেও কুইজের সলিউশনটাও আমি বুঝাই দিছি। এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট। এখানের কোনো ইকুয়েশন দিয়ে দেওয়া হবে না স্যাডলি, এগুলো তোমাদের ইকুয়েশন মনে রাখতে হবে, বাট অ্যান্ড দিস টেবল উইল নট অলসো বি গিভেন, তোমরা জাস্ট বেসিক একটা রেঞ্জ মনে রাখো। হুম, রেঞ্জটা মনে রাখো, তাহলেই হবে, এইটা দেয়া থাকবে না। ওকে, এখান থেকে লেকের ম্যাথটা ইম্পর্টেন্টটা আসবেই, বলে দিলাম আসবে, ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, বুঝে পড়তে হবে আসলে কি মিন। আমি কিন্তু ক্লাসে অনেক কেস দিয়ে বুঝাইছি, আমি প্রতিটা কোয়েশ্চেনই কিন্তু কেস বেসড, যেই ম্যাথে দিছি কেস, একটা কেস দিয়ে দিছি, ওই কেস অনুযায়ী ম্যাথটা হবে। হ্যাঁ, সো তুমি যদি ক্লাসে মনোযোগী থাকো, তুমি ইনশাল্লাহ অনেক ভালো করবা। আর থার্মাল স্ট্র্যাটিফিকেশন থেকে, আচ্ছা থার্মাল স্ট্র্যাটিফিকেশন থেকে কিছু দেই নেই, যাও সত্যি কথা বলে দিলাম, কিন্তু সিগনিফিকেন্সটা একটু দেখো যে কেন থার্মাল স্ট্র্যাটিফিকেশনটা ইম্পর্টেন্ট, বাট এগুলো লাগবে না। ওকে, ওকে, আচ্ছা এবার মুভিং অন টু দিস স্লাইড। এখানে হচ্ছে তোমার অক্সিজেন ডিমান্ডিং ওয়েস্ট নিয়ে তো অনেক কিছুই বলছি বিওডির এখানে, সো এগুলা মোটামুটি তোমরা জানো। এটা ইম্পর্টেন্ট, অক্সিজেন ডিমান্ডিং ওয়েস্ট বেশি হইলে তোমার কি কি প্রবলেমস হইতে পারে, এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝে তুমি যদি লিখতে পারো দ্যাটস এনাফ। মাইক্রোবিয়াল ওয়েস্ট, নিউট্রিয়েন্টস তো অলরেডি আমরা পড়ছি, নিউট্রিয়েন্টসটা হচ্ছে ফসফরাসের যে ইম্প্যাক্টটা এই ম্যাথে, লেকের ম্যাথে, সেটা তো অলরেডি করছো। সো এই স্লাইড থেকে বেসিকলি জাস্ট অক্সিজেন ডিমান্ডিং ওয়েস্ট, তোমার পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টসটা স্পেসিফিক্যালি অনেক ইম্পর্টেন্ট, এটা সব কিছু, এটা মানে আমি বলছিলাম যে এটা নিয়ে একটু স্টাডি করো তোমরা। হুম, সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট, পারসিস্টেন্ট অর্গানিক ওয়েস্টস and oxygen demanding waste from this slide, and from the water assimilation capacity, এখানের মোটামুটি সবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে আমি এরকম একটা কেস তোমাদের বলে দিলাম, একটা কেস দিছি যেখানে হচ্ছে তোমার সেলফ পিউরিফিকেশনের অফ স্ট্রিম রিলেটেড। সো মোটামুটি তোমার এই স্লাইডে সব কিছুই বুঝিয়ে পড়তে হবে, যেগুলো ক্লাসে কিন্তু আমি প্রতিটা এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাইছি, আমার স্পষ্ট মনে আছে যে ভেলোসিটি, এক্সপ্যানশন, টেম্পারেচার, এগুলো মোটামুটি সবই আমি এক্সাম্পল দিয়ে বুঝাইছি। সো দিস স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ ডোন্ট মেমোরাইজ এনিথিং। তুমি যদি মেমোরাইজ করতে যাও গদবাধা পারবা না, জাস্ট কিপ দ্য আইডিয়াজ ইন ইয়োর হেড, okay, and try to understand the topics rather than just cramming them. আচ্ছা,
আচ্ছা, মেরিন গ্রাউন্ড ওয়াটার ইন্ডাস্ট্রিয়াল তো বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল যেহেতু তো একটা কোর্স আছে এরকম, ইন্ডাস্ট্রিয়ালটা আমি প্রতিটা ইন্ডাস্ট্রিরই একটা একটা এক্সাম্পল দিছি, যে ফুড ইন্ডাস্ট্রি হলে কীরকম, বা ফার্টিলাইজার হলে কীরকম পলিউশন, বা ট্যানারিতে কীরকম পলিউশন। সো আই অ্যাকচুয়ালি skip the industrial pollution part because I already gave the examples of different cases through the industrial pollution টপিকস আর কি। সো এখানে মেরিন আর গ্রাউন্ড ওয়াটারে যেটা ইম্পর্টেন্ট, সবগুলোর মধ্যেই কন্ট্রোল মেকানিজম ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ইফেক্ট সোর্সেস এগুলোর থেকে তোমরা হচ্ছে কন্ট্রোল মেকানিজমটা পড়বা, মাইক্রোপ্লাস্টিক্স নিয়ে কিছু পড়বা, প্লাস্টিক পলিউশন নিয়ে পড়বা, যেটা বলে দিলাম প্লাস্টিক পলিউশন নিয়ে পড়বা, অ্যান্ড কন্ট্রোল মেকানিজমস নিয়ে পড়বা, যেগুলো দাগ দিয়ে দিচ্ছি, যে ধরো যে আমি বলছিলাম যে প্লাস্টিক বা তোমার স্যালিনিটি এগুলো কমানোর জন্য আমরা কি করতে পারি, কিভাবে ওয়াটারটাকে ট্রিট করতে পারি। হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু তো তুমি জাস্ট আইডিয়াস রাখবা। আইডিয়াস রাখবা এবং স্পেসিফিক ট্রিটমেন্ট ইউনিটসগুলো মনে রাখবা, বুঝছো? ওকে, সো এগুলা খুব ইম্পর্টেন্ট যেগুলো বলছিলাম, কন্ট্রোল মেকানিজমের পার্টগুলো। অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার পলিউশনে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলি, সল্ট ওয়াটার ইন্ট্রুশনটা ইম্পর্টেন্ট। এটা বুঝতে হবে যে এটা কীভাবে হয়, এটা হইলে আমার কি সমস্যা হয়। সমস্যা হবে আমার সল্ট ওয়াটার এসে যাবে গ্রাউন্ড ওয়াটারে। হ্যাঁ, তখন গ্রাউন্ড ওয়াটারটা যদি সল্টি হয়ে যায়, খুব বেশি টিডিএস সেখানে চলে আসে, বা তোমার মানে স্যালাইন হয়ে যায়, সেটা কি আমরা খেতে পারবো? সেটা কিন্তু আমরা খেতে পারবো না, তাই না? দেন উই হ্যাভ টু ট্রিট দ্যাট ওয়াটার এগেইন, and then we have to distribute it. In that case the cost will be more because তুমি গ্রাউন্ড ওয়াটারটাকে ডিরেক্টলি কনজিউম করতে পারতেছো না, তোমার সল্ট যেহেতু, বিভিন্ন টার্সিয়ারি ট্রিটমেন্ট তোমার লাগবে। সো এগুলো তোমাকে বুঝতে হবে। পাম্প অ্যান্ড ট্রিটটা, এখন পাম্প অ্যান্ড ট্রিটটা, এই ট্রিটমেন্ট প্ল্যানটা তুমি যে সাজেস্ট করবা, এই ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ইউনিটসগুলো থাকবে ওগুলা কি ধরনের ইউনিটস এগুলা ক্লাসে বলে দিছি। যদি সল্ট ওয়াটার হয় তাহলে কি ইউজ করবা, আর যদি জাস্ট অর্গ্যানিক ওয়েস্ট হয় তাহলে আমার সেকেন্ডারি ট্রিটমেন্ট করে ডিসইনফেকশন করলেই শেষ হয়ে যাবে, যদি অর্গ্যানিক কোনো ওয়েস্ট গ্রাউন্ড ওয়াটারে পড়ে। কিন্তু যদি তোমার সল্ট ইন্ট্রুশন হয়ে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে সল্ট চলে আসে, তখন কিন্তু তোমার প্রিলিমিনারি, প্রাইমারি, সেকেন্ডারি ওয়াটার ট্রিটমেন্ট স্টেপ করলেই হবে না, তোমার সেকেন্ডারির সাথে টার্সিয়ারিও করতে হবে। এই টার্সিয়ারিগুলার এক্সাম্পলসগুলো আমি ক্লাসে দেখাই দিছি এবং এই স্লাইডেই আছে, ইউ হ্যাভ টু লুক ইনটু ইট। ওকে, খুব ইম্পর্টেন্ট এগুলা, এবং বুঝতে হবে। আমি তোমাকে ডিরেক্টলি বলবো না যে এক্সপ্লেইন দ্য পাম্প অ্যান্ড ট্রিট procedure or explain the arsenic removal procedure or explain this procedure. Okay, আমি বলবো না, আমি একটা কেস দিয়ে দিব। হ্যাঁ, কেস দিয়ে দিব, আমি বলবো যে খরচ নিয়ে সমস্যা নাই বা এরকম এরকম বলে দিতে পারি। তখন ইউ হ্যাভ টু চুজ। এখন তুমি তোমার যদি মনে হয় যে এখানে পারমিয়েবল রিঅ্যাক্টিভ ব্যারিয়ারও চুজ করা যাবে তোমার যুক্তি অনুযায়ী, তুমি ওই যুক্তিটাই লিখবা। বুঝতে পারছো? মানে আমি কথার কথা বললাম আর কি অ্যান্সার। আচ্ছা, তোমাকে জাস্টিফাই করতে হবে তোমার যে অ্যান্সারকে। অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার আই উইল জাস্ট give you a case and you have to solve it based on your ideas, based on your knowledge. Okay, you have to suggest the treatment units. Okay, এটা খুবই ইম্পর্টেন্ট। কন্ট্রোল মেকানিজমসগুলো ইম্পর্টেন্ট। সোর্সেস, ইফেক্টস এগুলো পড়ে সময় নষ্ট করো না, কারণ এগুলা পড়ানোর জন্য পড়ানো হয়, সিলেবাসের কন্টেন্টসের জন্য, বাট মেইনলি হচ্ছে তোমরা কন্ট্রোল মেজার্সগুলো পড়বা। অ্যান্ড মুভিং অন টু ওয়াটার পলিউশন ইন্ডেক্সেস, এখানে একটা ম্যাথ আছে, যাও তোমাদের শর্টকাট করে দিলাম। এই ম্যাথটা মিডে থাকবে না, ঠিক আছে? মিডে থাকবে না, বলি নাই ফাইনালে, যদি ইনশাল্লাহ সবাই ততদিন বেঁচে থাকি ফাইনালে দিলে দিতে পারি, বাট মিডে থাকবে না। সো বাট এখান থেকে তোমার এই যে কোন পলিউশনের জন্য কোন পলিউশন ইন্ডেক্স আমরা ইউজ করতে পারি, বা ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্সটা কেন বাকিগুলা থেকে বেটার, সেটা হচ্ছে আমি ক্লাসেও বলে দিছিলাম কেন বেটার। বিকজ হচ্ছে এগুলো সবগুলা প্যারামিটারকে একসাথে কম্বাইন করে একটা রেজাল্ট দেয়, ঠিক আছে? একটা সংখ্যায় সেটা প্রকাশ করে, এর জন্য। ওকে, বিভিন্ন মেথডস আছে, আমরা হচ্ছে ইজিয়েস্ট মেথডটা দেখছিলাম। ওকে, সো ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্সের মধ্যে ম্যাথটা ইউ ক্যান স্কিপ দ্যাট,
but you have to have the ideas about the indices and why water quality index is important. এটা কেন ইম্পর্টেন্ট এটাও বলে দিছিলাম, যে জেনারেল পিপল ডেটা বুঝে না, আমাদেরকে একটা সংখ্যায় তাদেরকে ডেটা বুঝাইতে হবে, দ্যাটস ওয়াই দিজ আর ইম্পর্টেন্ট। অ্যান্ড মুভিং অন টু দ্য নয়েজ পলিউশন ওয়ান, এখানে তো ছোট ছোট ম্যাথগুলা তোমরা যেগুলা করছো কুইজের জন্য মোটামুটি সবাই ভালো করছো। এটা ইম্পর্টেন্ট। মনে করো একটা গ্রাফ দিয়ে দিলাম তোমাকে, ওখান থেকে বললাম যে এই গ্রাফটা ইন্টারপ্রেট করো, ঠিক আছে, এই গ্রাফটা কি বোঝাচ্ছে, তুমি কি কি আইডিয়াস পাও একটা সারাদিনের নয়েজ লেভেলের উপরে, সেটা তুমি বের করবা। হুম, এরকম দিয়ে দিতে পারে, ছোট ছোট ম্যাথও থাকতে পারে, ছোট ছোট ম্যাথগুলো তো তোমরা অলরেডি করছো। অ্যান্ড এই টেবিলটা বরাবরই দেয়া থাকবে না, এখানের কোনো ইকুয়েশনও দেয়া থাকবে না, ছোট ছোট যা যা আছে, এই যে গ্রাউন্ড অ্যাবজর্পশন হার্ড সাইটে কি সফট সাইটে কি এগুলোও আমি মোটামুটি বলছি। কন্ট্রোল মেকানিজমটা অ্যাজ ইউজুয়াল পড়তে হবে। ইনস্টলেশন অফ ব্যারিয়ারের কারণে যেটা বললাম যে আমার এই যে নয়েজের ম্যাথটার আসতে পারে পুরাটা, তো পুরাটা আসলে তো তোমাকে সব কিছুই সব যে ফর্মুলা দেয়া থাকবে তা না, দেয়া থাকবে হচ্ছে তোমার নয়েজের যে ফর্মুলাগুলো দেয়া থাকবে সেটা হচ্ছে এইটা। যদি ধরো তোমার রিমেলের কোনো কিছু লাগে কোয়েশ্চেনে, তাহলে রিমেলের ইকুয়েশন দেয়া থাকবে, আর যদি ইকুয়েশন না দেয়া থাকে কোনোটা, তাহলে বুঝবা যে ওটা লাগবে না বা কিছু না। এটা দেয়া থাকবে না, এটাও দেয়া থাকবে না, এগুলোও দেয়া থাকবে না, এটা দেয়া থাকবে, ঠিক আছে। সো কোয়েশ্চেনে ইউজ করার মতো এটা দেয়া থাকবে, অ্যান্ড এটা দেয়া থাকবে। ওকে, এই পিকচার এই ডেটাটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে নয়েজের ম্যাথটার জন্য, বুঝতে পারছো? নয়েজের ম্যাথটা করতে হবে। ওনার যেটা দেখাইছে ID1, ঠিক আছে, প্রসিডিওরটা পুরোপুরি, এটা কিন্তু অনেকগুলো স্টেপ আছে। হুম, স্টেপগুলো তোমাকে বুঝতে হবে কোনটা কিভাবে করতে হয়। এমনও হতে পারে আমি যে কোনো দুইটা স্টেপ দিলাম করতে, হ্যাঁ, তোমাকে কোয়েশ্চেন করে বুঝতে হবে ওই দুইটা কোনটা বা কি। আর লাস্ট ওয়ান যেটা থার্মাল অ্যান্ড সয়েল পলিউশন, এখানেও হচ্ছে তোমার সোর্সেস অ্যান্ড ইফেক্টসের থেকে তুমি কন্ট্রোল মেকানিজমসটা পড়বা। মানে আমাদের কোর্সটাই হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ইটস কন্ট্রোল, সো আই এম ফোকাসিং মোর অন দ্য কন্ট্রোল পার্ট। সো কন্ট্রোল মেকানিজমে এয়ার স্পার্জিং ছিল সয়েলে, আর হচ্ছে সয়েল ওয়াশিং ছিল। আমি বলছিলাম যে শুধু অয়েল রিলেটেড বা ফুয়েল রিলেটেড যে পলিউশনগুলো, সেখানে আমরা এয়ার স্পার্জিংটা করি। ওকে, সাথে কথা বলতেছি, রেকর্ড হচ্ছে তো। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে ফুয়েল রিলেটেড বা অয়েল রিলেটেড যেসব সয়েল পলিউশন হয়েছে, সেখানে আমরা এয়ার স্পার্জিংটা ইউজ করব। আর এই ব্যতীত যে বাকিগুলো, সেখানে আমরা সয়েল ওয়াশিং টেকনিকটা দেখব। সয়েল ওয়াশিং টেকনিক অ্যান্ড এয়ার স্পার্জিং দুইটাই পড়তে হবে। আমি বলছিলাম যে তোমরা যদি এই যে যত কন্ট্রোল মেকানিজম আছে, তোমরা যদি ছবি এঁকে শর্টকাটে ছবি এঁকে জাস্ট বুঝাই দিতে পারো আমাকে ডায়াগ্রামে, আই এম ওকে উইথ দ্যাট। ওকে, আই এম ওকে উইথ দ্যাট, বাট ইউ হ্যাভ টু কিপ অল দ্য নেসেসারি থিংস ইন দ্য ফটো। যে ডায়াগ্রাম থাকবে সেখানে তোমার নেসেসারি সব কিছু বুঝায় যেন দাও তুমি, সেটা থাকবে। এগুলো সবই আমি ক্লাসে খুব ভালো মতো ডিসক্রাইব করছি। সয়েল স্ক্রাবিং কি, বা হচ্ছে গিয়ে অ্যাট্রিশন স্ক্রাবার্স দিয়ে অ্যাকচুয়ালি কি করে, সয়েলের গায়ে যে কন্টামিনেন্টসগুলো লেগে থাকে সেগুলা খুব মেকানিক্যাল ফোর্সের মাধ্যমে সেগুলো সরায় ফেলা হয়। সো এই দুটা খুব ইম্পর্টেন্ট। থার্মাল পলিউশনের ইফেক্টসটা বুঝতে হবে, যেটা আমরা ডিওস্যাক কার্ভে দেখছিলাম, যে টেম্পারেচার বেশি হইলে ডিজলড অক্সিজেন কম থাকে, সেক্ষেত্রে আমার পানির যে ফ্লুয়েন্ট টেম্পারেচারটা, সেটা অলওয়েজ আমার একটা ইসিআর একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেয়, সেটার মধ্যে থাকতে হবে। খুব হাই টেম্পারেচার ওয়াটার আমি দিতে পারবো না, না হলে যে থার্মাল শক হতে পারে। অ্যান্ড এটারও তোমার কন্ট্রোল মেকানিজমসটা তোমার জানতে হবে, অ্যান্ড কোনটা কখন ইউজ করব, বাংলাদেশের পার্সপেক্টিভে কোনটা ভালো হইতে পারে,
ইউ অলরেডি নো। অ্যান্ড আমি অনেকগুলো এক্সাম্পল দিছিলাম যে কিভাবে কোনটা কখন ইউজ করব, কেন এটা ভালো কেন এটা ভালো না, বা দুইটাই ভালো কোন কোন হিসাবে। হ্যাঁ, সো ক্লাসে এগুলো মোটামুটি সবই বলা হয়েছে, অ্যান্ড তোমরা পড়তে গেলেও তোমরা ওইভাবে অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার চিন্তা করবা। সো ইনশাল্লাহ পারবা। সো যেই ইকুয়েশনগুলো দেওয়া হবে সেগুলো আমি আবারও বলে দিচ্ছি। যদি স্যাক কার্ভের ম্যাথটা আসে তাহলে হচ্ছে এইটা দেয়া থাকবে। আর তোমার ডিও স্যাটের যে ইকুয়েশনটা এটা দেয়া থাকবে। অ্যান্ড নয়েজ থেকে দিস only this graph will be given, this will not be given, এগুলা দেয়া থাকবে না, এটা দেয়া থাকবে। ওকে, আবার সব ইকুয়েশন কিন্তু দেয়া নাও থাকতে পারে। যদি না দেয়া থাকে তাহলে বুঝবা যে ওইটা হয়তো বা লাগবে না। আমি যেগুলা বলছি সেগুলোর মধ্যে যদি কিছু না দেয়া থাকে তাহলে বুঝবা যে ওটা লাগবে না। ওকে, আর কোয়েশ্চেন মোটামুটি ভালোই হয়েছে। স্ট্যান্ডার্ড হয়েছে। আমি নিজে পরীক্ষা দিছি 1 ঘন্টা 10 মিনিটে বা 5 মিনিটে, এরকম ধীরে সুস্থে পরীক্ষা দিছি। বাট তোমরা আরো ফাস্ট দিবা ইনশাল্লাহ অবভিয়াসলি। সো ঠিক আছে, আমার মনে হয় 1.5 ঘন্টা এটা শেষ করা যাবে তোমাদের যদি আগে থেকে প্র্যাকটিস থাকে। আর তোমার যদি মনে হয় কোয়েশ্চেনে কোনো কিছু মিসিং আছে বা ভুল আছে, ওকে, তখন তুমি তোমার যেটা মনে হয় যে এটা অ্যাজিউম করলে এটা ঠিক হতে পারে, তুমি অ্যাজিউম করে কোয়েশ্চেনটা শেষ করে দেবা। এরকম বড় কোনো ভুল আমার মনে হয় না আছে। ঠিক আছে, সো তোমরা ওইভাবে, আমি আশা করি যে পরীক্ষাটা ভালো দিবা ইনশাল্লাহ। সো দ্যাটস অল ফ্রম মি। থ্যাংক ইউ। আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে যে কোনো টাইমে তোমরা রিচ করতে পারো।